আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগত তোমাদের সবাইকে এখনকার ক্লাসে। এখন যে ক্লাসটা আমি এসেছি এটি কিন্তু গণিত অষ্টম শ্রেণী গণিত বইয়ের যে নিউ কারিকুলামের 2024 সালে যে বইটি তোমাদের শুরু হয়েছে, প্রণীত হয়েছে, সেই বইটা আছে কি বইয়ের 4 নম্বর যে অভিজ্ঞতা। কত নম্বর অভিজ্ঞতা বললাম? 4 নম্বর। ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি। ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি, এই চ্যাপ্টারের ক্লাস কিন্তু আমি শুরু করবো আজকে থেকে, এখন থেকে। আর প্রতিনিয়ত কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে ক্লাসগুলো আপলোড দেবো, তোমরা সেখান থেকে দেখে নিবে। দেখো, ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি, এখানে যে সমস্যাগুলো আমি সলভ করে দিব। তো সমস্যাগুলো সলভ করার আগে কিন্তু এখানে দু একটা সূত্র আছে, যে সূত্র নিয়ে আমাদেরকে আগে জানতে হবে এবং সূত্রের পরিচয় সম্পর্কে দেখতে হবে। এবং সেখান থেকে কি কি সূত্র আমরা জানলে আমার অঙ্কগুলো খুব সুন্দরভাবে করতে পারি, সেটা আমরা এখন দেখে নেব। তো আমি বলি, প্রায় বলেছি, আমি আগের সিলেবাসে বলতাম, এখনও বলছি, এই অঙ্কগুলো কিন্তু সূত্র দিয়েও করা যায়, সূত্র বাদেও করা যায়। তো আমার কাছে যেটা মনে হয়, সূত্র অ্যাপ্লাই করলে অঙ্কটা সহজ এবং সুন্দর এবং ছোট্ট হয়ে যায়, জাস্ট একটু ক্যালকুলেশনটা পারতে হবে। তো যা হোক, আমরা আজকে অঙ্ক নিয়ে নয়, আমরা আজকে সূত্র নিয়ে আলোচনা করব। সূত্র নিয়ে আলোচনা। দেখো, এখানে মূল যে সূত্রটা চলে আসে I = PNR, অথবা বইতে আছে PRN। I = PRN। আচ্ছা, এই সূত্রের পেছনে কিন্তু অনেকগুলো চলক আছে, যেগুলো আমরা তোমাদেরকে লিখে দেখাই। দেখো, A = হচ্ছে কি সরল মুনাফা। কি বললাম? সরল মুনাফা বা অনলি মুনাফা বলা যায়। পিতে হচ্ছে কি? পিতে হচ্ছে আসল বা আর একটা নাম আছে কি মূলধন। আর আছে রেট অফ ইন্টারেস্ট, মুনাফার হার। আর এন হচ্ছে সময়, এবং সেটা হবে কিসে? বছরে, বিশেষ করে। আচ্ছা, মেন যে সূত্রটা লিখলাম I = PNR বা PRN, এটাকে কিন্তু বলা হয় সরল মুনাফার সূত্র। কিসের সূত্র? সরল মুনাফার সূত্র। আচ্ছা, তাহলে সরল মুনাফার সূত্র, সরল মুনাফা বা মুনাফা, এই মুনাফা বলতে সরল মুনাফাকেই বোঝায়। এই সরল মুনাফাটা কি, এটা আমি তোমাদেরকে এখন বোঝাবো। দেখো, ব্যবসা করতে গেলে কিন্তু তার মূলধন লাগে, একটা বিনিয়োগ করা লাগে। সেই বিনিয়োগে তুমি মনে করো যে একটা ব্যবসা করতে গিয়ে তুমি 100 টাকা বিনিয়োগ করেছো। কত টাকা? 100 টাকা বিনিয়োগ করার পরে প্রতি বছরে তোমার এই বিনিয়োগের উপরে মনে করো 5% লাভ দিবে। তাহলে 100-র 5% কত হয় জানো? এর 5% কত হয়? এর 5% হবে হচ্ছে 5 টাকা। 100-এর 5% মানে 5 টাকা। তাহলে প্রথম বছরে তুমি কত পেলে? 5 টাকা। আবার দ্বিতীয় বছরে কিন্তু তোমার 5% দেবে। কার উপর দিবে? এই যে 100 টাকার উপরে। এটাকে বলা হয় প্রারম্ভিক মূলধন। কি বলা হয়? প্রারম্ভিক মূলধন বা আসল। প্রথম বছরে তুমি এর 5% পেয়েছো, কত? 5 টাকা। দ্বিতীয় বছরে এর 5% পাবে, তখন তোমার মুনাফা কত হবে? 10 টাকা। তৃতীয় বছরে কত হবে? 15 টাকা। চতুর্থ বছরে কত হবে? 20 টাকা। তাহলে 5, 10, 15, 20, এই যে টাকাটা তোমাকে লাভ দেওয়া হচ্ছে, মুনাফা দেওয়া হচ্ছে, সেটা কত টাকার উপর বলো তো? এই যে 100 টাকার উপরে। তাহলে তুমি প্রারম্ভিক যে মূলধন, প্রাথমিক যে বিনিয়োগটা করেছো, সেই বিনিয়োগের উপরে প্রতি বছর পার্সেন্টেজ 5% করে যেটা আসবে, সেটা কিন্তু বলা হয় সরল মুনাফা। দ্যাট মিনস প্রারম্ভিক মূলধনের উপরে প্রতি বছর তোমাকে যে মুনাফাটা দেওয়া হবে যে হারে, সেটাকে বলা হচ্ছে সরল মুনাফা। দ্যাট মিনস মুনাফা। এবার দেখো, এখানে পিটা হচ্ছে কি? আসল। তুমি যেটা আসল বা মূলধন তুমি বিনিয়োগ করছো, ওটাই তোমার পি। এটাই হচ্ছে কি? পি। আর এটা কিন্তু মুনাফার হার, আর মুনাফার হার আর = কত? 5%। তাই 5% হারে তোমাকে কিন্তু এটা মুনাফা দেওয়া হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে কি লাস্ট, এটা কি? এনটা কি? সময়। কত বছরের জন্য তোমার মুনাফা দেওয়া হবে? তোমার এটা 100 বছর দিতে পারে, 10 বছরের জন্য দিতে পারে, আবার 5 বছরের জন্যও দিতে পারে। কিন্তু যে মুনাফায় দেখ না কেন, প্রতি বছর যে মুনাফাটা দিবে, সেটা কিন্তু মূল যে মূলধনটি ছিল, যে আসল প্রারম্ভিক মূলধন, সেটার উপরে কিন্তু দেওয়া হবে। এমন হয় যে 10 বছর পরে তোমার মুনাফা সহ আর আসল সহ হচ্ছে 200 টাকা, কিন্তু তার তাহলে 11তম বছরে গিয়ে তোমার 200 টাকার 5% দেবে, তা কিন্তু নয়।
যে যতবারই যত পার্সেন্ট দেখ না কেন এই প্রারম্ভিক মূলধনের উপরেই তোমাকে পার্সেন্টেজ দেওয়া হবে। এটাই হচ্ছে সরল মুনাফা। এবার একটু চলো আমরা চলে যাবো অন্য একটা মুনাফায়, চক্রবৃদ্ধি মুনাফা। কি বললাম? চক্রবৃদ্ধি মুনাফা। আচ্ছা, এটা এখানে লেখা থাকে এভাবেই, চক্রবৃদ্ধি মূলধন মুনাফার আগে আমাকে কিন্তু চক্রবৃদ্ধি মূলধন সম্পর্কে জানতে হবে। চক্রবৃদ্ধি মূলধন A ইকুয়াল টু P ইন্টু 1 প্লাস R পাওয়ার N। এটা কিন্তু চক্রবৃদ্ধি মূলধনের সূত্র। তো চলো আমরা দেখি। এ হচ্ছে কি চক্রবৃদ্ধি মূলধন, P আছে আসল, R হচ্ছে মুনাফার হার, আর Nটা হচ্ছে কি সময়। তো চক্রবৃদ্ধি মূলধনটা কি বলতো? এটার কথায় আসি, তুমি প্রথম বছরে 100 টাকা বিনিয়োগ করেছিলে, 100 টাকার 5% হিসাব করে কত হয়েছিল? 5 টাকা। এটা কোন বছর? এটা কিন্তু প্রথম বছরের হিসাব। যখন তুমি দ্বিতীয় বছর হিসাব করবা, তোমাকে কিন্তু 5% হারেই দেওয়া হবে। এবার খেয়াল করো তো, এই 5% হিসাব করা হয়েছিল প্রারম্ভিক মূলধনের উপরে, আর এবার যে 5% হিসাব করা হবে, এই যে 5 100 আর এই 5 যোগ করলে কত হবে? 105। তো যখন তোমাকে দ্বিতীয় বছরে মূলধনটা দিবে, মূলধন হিসাব করা হবে, সরি, দ্বিতীয় বছরে মুনাফা হিসাব করা হবে, চক্রবৃদ্ধি যে মুনাফা মূলধন হিসাব করা হবে, তার এই ক্ষেত্রে কোন মূলধনটা হিসাব করা হবে? ঠিক এই যে 105 টাকাটা এখানে হিসাব করা হবে। তার 105 টাকার 5% কত হবে? ওই যে তোমার 5 যা একটা কিছু হবে এখানে 2%। 105 টাকার 5% কত হয়? 5.25। ঠিক আছে, 5.25 আমি ঠিকই দেখছিলাম এরকম। তাহলে এবার এখানে আসবে হচ্ছে কত? 105 আর 5 10, মানে 110 টাকা 25 পয়সা। এটা কিন্তু তৃতীয় বছরের হিসাব হবে। তাহলে যে বছরে আমি মূলধন পাচ্ছি না কেন, মুনাফা পাচ্ছি না কেন, সেই বছরের প্রাথমিক যে মূলধনটা হিসাব করা হবে সেটাই কিন্তু তার উপরে কিন্তু এই মুনাফাটা দেওয়া হবে। এটা কিন্তু চক্রবৃদ্ধি মুনাফা। কি বললাম? চক্রবৃদ্ধি মুনাফা। আর এটা চক্রবৃদ্ধি মূলধন, এর যে মুনাফাটা পেয়েছি তার চক্রবৃদ্ধি মূলধন, এই যে মুনাফাটা পাবো তার চক্রবৃদ্ধি মূলধন, সেটা হচ্ছে A ইকুয়াল টু P ইন্টু 1 প্লাস R পাওয়ার N। এখন যদি এখান থেকে চক্রবৃদ্ধি মুনাফা পাই, বলে আমাদেরকে চক্রবৃদ্ধি মুনাফা, তাহলে চক্রবৃদ্ধি মুনাফা C ইকুয়াল টু A মাইনাস P। তো এর মান কিন্তু আমরা আগে এখানে পেয়ে যাচ্ছি, তাই না? তাহলে এর যে মানটা এখানে পাবো সেখান থেকে যদি P বিয়োগ করি, তাহলে যে ফলাফলটা পাবো সেটা কিন্তু চক্রবৃদ্ধি মুনাফা। ক্লিয়ার? এই হচ্ছে তোমাদের ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি এই চ্যাপ্টারের যে সূত্রটা আছে, আমি কিন্তু সূত্রটা তোমাদেরকে ভেঙে দেখালাম, জাস্ট পরিচিতি। এটা তোমরা জানো অবশ্যই, অনেকে শিখেছো হয়তোবা, তারপর আমি তোমাদেরকে বললাম, পরবর্তীতে তোমাদের কাজে লাগবে এবং এটা বিশ্লেষণ তোমাকে ভালো করে শিখতে হবে। সো মাই স্টুডেন্টস, আজকের মতো এই পর্যন্তই। আগামী ক্লাসে আবারও দেখা হবে। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।